দেখো বৌমা, তোমাদের দুজনকেই বলছি, আমার দুই ছেলে আর স্বামী সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাখন আর ঘি লাগিয়ে গরম গরম রুটি খায়। তারপর দুপুরবেলা কাজ থেকে ফিরে এসে ওরা হালকা পাতলা পরোটার মতো রুটি আর তার সাথে সবজি খেয়ে নেয়। রাত্রিবেলা কিন্তু ওরা গরম গরম ফুলকো রুটি আর মাংস খায়। তাই তোমাদের আজকে থেকে রুটি করার দায়িত্ব নিতে হবে, কারণ ওদের জন্য রুটি বানাতে বানাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এবার তোমাদেরকে হাত ব্যথা করতে হবে। চন্দনা দেবী এই কথা বললে ছোট বৌমার রচনা খুবই বিপদে পড়ে, কারণ সে যেহেতু শহুরে মেয়ে, তাই সে কিছুতেই রুটি বানাতে পারে না। এমনকি ছোটবেলা থেকে তার মা অনেকবার তাকে রান্নাবান্না শেখাতে চাইলেও সে কোনো মতেই রান্নাবান্না শিখতে চায়নি। আচ্ছা শোনো, কালকে রাত্রিবেলা আমি কিন্তু অনেক রুটি বানিয়েছিলাম, তাই আজকে অনেকগুলো রুটি বেঁচে আছে। আমরা 3 বেলা ওই রুটি গরম করে আজকে খেয়ে নেব। তোমাদেরকে তাই আজকে কোনো রান্নাবান্না করতে হবে না। তোমরা ঘরে গিয়ে বিশ্রাম নাও, কালকে থেকে তোমাদের রান্নাবান্না শুরু হবে। এই শুনে দুই বৌমা খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চন্দনা দেবী তার দুই বৌমাকে রান্নাঘরে ডেকে পাঠায়। এমন সময় বড় বৌমা রানী রান্নাঘরে আসে। বড় বৌমা, এই দেখো, এখানে আটা রাখা থাকে আর এখানে ময়দা থাকে। তুমি তাড়াতাড়ি রুটি বানানো শুরু করো, কারণ তোমার শ্বশুর মশাই, বর, ভাসুর সবাই কিন্তু রুটি খেয়ে কাজে বেরোবে। তোমার ছোট যা কোথায় গেল? ঠিক এমন সময় রচনা 2 হাতে 2টো ব্যান্ডেজ বেঁধে রান্নাঘরে আসে। তাকে দেখে তার শাশুড়ি মা এবং বড় যা দুজনেই খুবই অবাক হয়। এ কি ছোট বৌমা, তোমার হাতে কি হলো? এরকম ব্যান্ডেজ বাঁধা কেন? আর বলবেন না মা, সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলাম, কিন্তু বাথরুমের মধ্যে কখন জানালার কাঁচ ভেঙে পড়ে আছে আমি বুঝতে পারিনি। ওই কাঁচগুলো হাত দিয়ে তুলতে গেছি, তখনই আমার হাতের মধ্যে কাঁচ ফুটে গেছে। ভীষণ রক্ত পড়ছিল, তাই ব্যান্ডেজ বেঁধে নিয়েছি। আপনি কিছু মনে করবেন না, আমি আজকে রান্না বান্না করতে পারবো না। এভাবেই রচনা মিথ্যা কথা বলে সেদিনকার মতো বেঁচে যায়। কিন্তু বড় বৌমা রানী সবার জন্য গরম গরম রুটি বানাতে শুরু করে। সে সকালবেলা সবার জন্য ঘি এবং মাখন দেওয়া রুটি তৈরি করে। বাহ, রুটিগুলো কি সুন্দর খেতে হয়েছে! আহা, দারুণ দারুণ! তুমি তো দেখছি মায়ের থেকে ভালো রুটি করেছো, খুব ভালো হয়েছে। এই বলে তারা সবাই গরম গরম রুটি খেতে থাকে। এমন সময় ছোট বৌমা ভুলে যায় যে তার হাতে ব্যান্ডেজ বাঁধা আছে, তাই সে ব্যান্ডেজ বাঁধা হাতেই গরম গরম মাখন মাখানো রুটি খেতে শুরু করে, যা দেখে সবাই খুবই অবাক হয়। কি ব্যাপার ছোট বৌমা, তুমি যে বললে তোমার হাত কেটে গেছে, তুমি হাত নাড়াতে পারছো না, তাহলে তুমি এই হাত দিয়ে গরম গরম রুটি খেয়ে নিচ্ছ কি করে? আসলে রুটিগুলো অনেক নরম তো, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না। এমনিতেও রুটিগুলো শুকনো, তাই আমি খেতে পারছি। অন্য কোনো কাজ যখন হাত দিয়ে চাপ দিয়ে করতে হচ্ছে, তখনই আমার খুব অসুবিধা হচ্ছে। এভাবেই রানী নিজেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাড়ির বড় বৌমা অর্থাৎ গ্রামের মেয়ে রানী সবসময় মাথার ঘাম পায়ে ফেলে বাড়ির প্রত্যেকের জন্য 3 বেলা রুটি বানায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে রচনা যথারীতি হাত থেকে ব্যান্ডেজ খুলে দেয়, যা দেখে চন্দনা দেবী তার গ্রামের বৌমা অর্থাৎ রানীকে রান্নাবান্না করতে বারণ করে দেয়, কারণ সে ঠিক করে আজকে ছোট বৌমার হাতে তৈরি করা রুটি খাবে। মা, আপনারা তো প্রত্যেক দিন রুটি খাচ্ছেন, আমি বরঞ্চ আজকে আপনাদের জন্য গরম গরম বিরিয়ানি বানিয়ে দিই। দেখবেন, বিরিয়ানি খেলে মুখের স্বাদ একটু পরিবর্তন হবে, তখন আবার রুটি খেতে আপনাদের ভালো লাগবে। সুতরাং আজকে আর রুটি খেতে হবে না। কি ব্যাপার বলো তো তোমার? যখনই তোমাকে রুটি করতে বলা হচ্ছে, তখনই তুমি নাটক শুরু করছো কেন? তুমি তো ভালো করেই জানো যে আমরা ভাত জাতীয় খাবার খেতে পছন্দ করি না। তোমাকে রুটি করতে বলা হয়েছে, তুমি রুটি করবে। আর হ্যাঁ, আজকে কিন্তু তুমি ত্রিকোণ রুটি বানাবে, কারণ আমাদের গোল গোল রুটি খেতে ইচ্ছা করছে না। এই বলে চন্দনা দেবী সেখান থেকে চলে যায়। এমন সময় রচনা খুবই বিপদে পড়ে, কিন্তু সে কোনো উপায় না পেয়ে জল দিয়ে আটা মাখতে শুরু করে। এমনকি সে নিজের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে রুটি মেকার নিয়ে আসে। সে যখন রুটি মেকারে রুটি তৈরি করতে শুরু করে, তখন সবকটা রুটি সেই মেকারের মধ্যে আটকে যায়, কারণ আটার মধ্যে জলের পরিমাণ অনেকটা বেশি হয়ে যায়। এবার আমি কি করব? আমি তো রুটি মেকার দিয়ে রুটি তৈরি করতে পারছি না। আমাকে মা পুরোপুরি ফাঁসিয়ে দিল।
বিয়ের আগে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে দিয়েছে, এবার রুটি তৈরি করতে না পারার জন্য মনে হচ্ছে আমার সংসারটাই ভেঙে যাবে। ঠিক এমন সময় রচনার মাথায় একটা বুদ্ধি আসে। রচনা তখনই তার বড় যা রানীকে ডেকে নিয়ে আসে। কি হলো রচনা, তুমি এখনো রুটি তৈরি করনি? সবাই তো ওখানে রুটি খাওয়ার জন্য বসে আছে, তাড়াতাড়ি রুটি বানিয়ে ফেলো। আরে সে না হয় বানাবো, কিন্তু দেখো আজকে আমি ফোনে দেখলাম তোমার গ্রাম নিয়ে কত সুন্দর সুন্দর খবর দেখাচ্ছে, তার উপর আবার তোমার গ্রামের ভালো ভালো ভিডিও দেখাচ্ছে। তুমি তো তোমার গ্রামের ভিডিও দেখতে খুব ভালোবাসো, বলো? হ্যাঁ ভালোবাসি তো, সত্যি ফোনে আমাদের গ্রামকে দেখা যাচ্ছে, কই দেখাও দেখি। রচনা এভাবে রানীকে তার গ্রামের ভিডিও দেখাতে শুরু করে। কিন্তু দিদি, তোমাকে তো আমি হাতে ফোন ধরে ভিডিও দেখাচ্ছি, এবার আমি কি করে রুটি বানাবো? আমি 2 হাত দিয়ে ফোন ধরবো আবার রুটি তৈরি করব, এটা তো হতে পারে না। তুমি বরঞ্চ ভিডিও দেখতে দেখতে রুটিগুলো তৈরি করে দাও, আমি ততক্ষণে ফোনটা ধরে থাকি। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, তুমি আমাকে গ্রামের ভিডিও দেখাতে থাকো, আমি তোমার হয়ে রুটি তৈরি করে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। শাশুড়ি মায়ের সামনে আমি বলবো যে তুমি গরম গরম রুটি বানিয়েছো, তোমাকে বকাও খেতে হবে না। এই শুনে রচনা খুবই খুশি হয়। আসলে রানী ছিল গ্রামের সহজ সরল বোকা ভোলা ভালা মেয়ে। সে নিজে গ্রামের ভিডিও দেখতে দেখতে প্রায় 40টা রুটি একাই বানিয়ে ফেলে, তাও আবার ত্রিকোণ রুটি। এভাবেই রচনা সেদিনও রুটি বানানোর হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণের মধ্যেই রুটি বানানো হয়ে গেলে রচনা সবাইকে নরম নরম গরম রুটি পরিবেশন করে। বাহ ছোট বৌমা, তুমি কি সুন্দর রুটি বানিয়েছো। আমি বেকার বেকার তোমাকে সন্দেহ করছিলাম, আমি ভাবছিলাম তুমি যেহেতু শহরে মানুষ হয়েছো তাই তুমি একদম রুটি বানাতে পারবে না, কিন্তু তুমি তো আমার ধারণা পুরো পাল্টে দিয়েছো। তুমি তো দেখছি বড় বৌমার থেকেও ভালো রুটি বানাও। না মানে হ্যাঁ ওই আর কি। এভাবেই রচনার রুটি তৈরি করার প্রশংসা কুড়িয়ে নেয়, কিন্তু যা দেখে বড় বৌমা রানীর মোটেই খারাপ লাগে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেক দিন যখনই ছোট বৌমাকে রুটি বানানোর জন্য বলা হয় তখনই রচনা চালাকি বুদ্ধি দিয়ে বেঁচে যায়। আর অন্যদিকে সে তার বড় যাকে গ্রামের রিলস ভিডিও দেখানোর নাম করে প্রত্যেক দিন রুটি বানিয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বড় বৌমা ছোট বৌমার হয়ে রুটি বানাচ্ছে, এমন সময় শাশুড়ি মা বড় বৌমাকে ডেকে পাঠায়। বড় বৌমা, আজকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তাই আমি ছোট বৌমার উপর বেশি চাপ দিতে চাই না, কারণ এই কদিন ধরে ও আমাদেরকে অনেক রুটি বানিয়ে খাইয়েছে। এমনিতেই শহরের মেয়ে নরম প্রকৃতির, তাই তুমি আজকে সবার জন্য রুটি বানাবে। আজকে কিন্তু 200টা রুটি বানাতে হবে, সেই বুঝে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দাও। কি 200টা রুটি? আচ্ছা ঠিক আছে। 200টা রুটি বানানোর কথা শুনি রানী খুবই ভয় পেয়ে যায়, কারণ সে এতদিন ধরে ছোট বৌমার হয়ে অনেক অনেক রুটি বানিয়ে এসেছে, তাই তার হাতে এখন ভীষণই ব্যথা। সে আজকে কিছুতেই রুটি বেলতে কিংবা রুটি তৈরি করতে পারবে না। এই ব্যাপারে রানী যখন তার ছোট যাকে বলে তখন, রচনা তুমি আজকে আমাকে একটু হেল্প করবে, কারণ আমি একা 200টা রুটি কিছুতেই বানাতে পারবো না। আর আজকে আমাকে কোনো গ্রামের ভিডিও দেখাতেও হবে না, কারণ এমনিতেই অনেক কাজ আছে। তুমি শুধু আমাকে একটু হেল্প করে দাও, তুমি আটাটা মেখে দাও আর রুটি বেলে দাও, আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। না না দিদি, আমি করতে পারবো না, আমি সবেমাত্র সকালবেলা নেল এক্সটেনশন করিয়ে এসেছি, এখন আটা মেখে রুটি বেলতে গেলে আমার হাত পুরো নষ্ট হয়ে যাবে, তাই আমি কিছু করতে পারবো না, তোমাকে একা একাই সব কাজ করতে হবে। আর আমি কিন্তু শুনেছি শাশুড়ি মা আমাকে দিয়ে কাজ করাতে বারণ করেছে। এই বলে রচনা সেখান থেকে চলে যায়। এমন সময় রানীর খুবই খারাপ লাগে, কারণ সে এতদিন ধরে তার ছোট যাকে অনেক উপকার করে এসেছে, তার হয়ে সে এতদিন অনেক অনেক রুটি বানিয়েছে, কিন্তু আজকে তার ছোট যা মোটেই তাকে সাহায্য করতে চায় না, তাই বাধ্য হয়ে রানী একাই রুটি বানাতে শুরু করে। কিন্তু সে কিছুতেই হাতে জোর পায় না, তাই সে আজকে ভালো রুটি তৈরি করতে পারে না। এক একটা রুটি বেশি মোটা হয়ে যায়, আবার কোনো রুটি কাঁচা থাকে, আর সেই রুটিগুলো খুব একটা নরম হয় না। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে। রানী যখন তাদের পাতে রুটি পরিবেশন করে তখন, ইস কি বিচ্ছিরি রুটি বানিয়েছো বৌমা, তুমি একদম ভালো রুটি বানাতে পারোনি। তুমি এতদিন কিভাবে রুটি বানালে? তুমি গ্রামের মেয়ে হয়ে এরকম মোটা পাতলা কাঁচা কাঁচা রুটি বানিয়েছো?
এভাবে রচনা দেবী সেদিন বড় বৌমাকে সকলের সামনে অপমান করে, এমনকি সবাই রানীর উপর খুবই হাসাহাসি করে। কিন্তু রানী কোনো কথা বলে না, সে চুপচাপ সমস্ত কিছু সহ্য করে। শুধু তাই নয়, সেদিনই রাত্রিবেলা রান্নাঘরে ঢুকে চন্দনা দেবী একটা রুটি মেকার দেখতে পায়, আর যা দেখে চন্দনা দেবী ভাবি তার বড় বৌমা অর্থাৎ রানী প্রত্যেক দিন রুটি মেকারের সাহায্যে রুটি তৈরি করে। তাই সে তার বড় বৌমাকে সন্দেহ করতে শুরু করে। বড় বৌমা, আমি বুঝতে পেরেছি তুমি এরকম মেশিন ব্যবহার করে রুটি তৈরি করতে, তাই তো? সেই জন্যই আজকে অতিথিদের জন্য তুমি যে রুটিগুলো বানিয়েছিলে ওগুলো মোটা মোটা কাঁচা কাঁচা হয়েছিল। ছি, তুমি গ্রামের মেয়ে হয়ে যে এরকম রুটি বানাবে আমি ভাবতেই পারিনি। শাশুড়ি মায়ের কথা শুনে রানীর চোখে জল চলে আসে। অন্যদিকে রচনা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ঠিক তখনই রচনার ফোন বেজে ওঠে, আর তখন যেহেতু রচনার ফোনটা ঘরে থাকে তাই রচনার স্বামী সেই ফোন রিসিভ করে রচনার কাছে নিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত ফোন তখন লাউড স্পিকারে থাকে। কিরে রচনা, প্রত্যেক দিন তো ভালোই চালাকি করে নিজের বড় জাকে দিয়ে রুটি বানিয়ে নিচ্ছিস। কতবার বিয়ের আগে বলেছিলাম রুটি বানানো শিখে নে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এবার কতদিন নিজের বড় জাকে গ্রামের ভিডিও দেখিয়ে পট্টি পরিয়ে রুটি বানাবি? কতদিন এভাবে চলবে? অবশ্য তোর শ্বশুরবাড়ির লোকেরা পারেও বটে, এরকম 3 বেলা কেউ রুটি খায় নাকি? কোনো বৌমা এরকম 3 বেলা তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য রুটি বানাবে না। এরকমই যদি চলতে থাকে তোর বধূ নির্যাতনের কেস করে দেওয়া উচিত। রচনার মায়ের মুখে এরকম কথা শুনে চন্দনা দেবী এবং তার পরিবারের লোকেরা খুবই রেগে যায়, কিন্তু রচনা সবার সামনে ধরা পড়ে যায়। এভাবে রচনার আসল চেহারা সবার সামনে চলে আসে। সে লজ্জায় কোনো কথা বলতে পারে না। অন্যদিকে চন্দনা দেবী রানীর উপর সন্দেহ করায় সে তখনই রানীর কাছে ক্ষমা চেয়ে নেয়। সেই সাথে চন্দনা দেবী এবং তার পরিবার বুঝতে পারে কাউকে দিয়ে 3 বেলা রুটি বানানো উচিত নয়। তাই তারা ধীরে ধীরে নিজেদের রুটি খাওয়ার পরিমাণ কমাতে শুরু করে। তারা 1 বেলা রুটি এবং অন্য বেলা ভাত খাওয়ার অভ্যাস তৈরি করে। এভাবে সবাই হাসি খুশি বসবাস করতে থাকে। এবার কি হবে বৌদি? আমাদের তো একটাই ওভেন ছিল, সেটাও ভেঙে গেল। কারা আমাদের সাথে এমন করছে বলো তো? আমরা কার কি ক্ষতি করেছি? এখন আমরা কিভাবে পিৎজা বানাবো? ভয় পেলে চলবে না নন্দিনী, তোমার দাদা শহরে কাজে ব্যস্ত, আর এটা তো মাসের শেষ। ওকে যদি এখন বলি আমাদেরকে একটা ওভেন কেনার টাকা পাঠাতে কিংবা একটা ওভেন কিনে দিতে, তাহলে ওর অসুবিধা হলেও তো হতে পারে। তুমি পিৎজা বিক্রি করে যত টাকা জমিয়েছিলে সবটাই তো আমার কলেজের ফিসের জন্য দিয়ে দিলে। এখন তাহলে তো আমরা নতুন ওভেনও কিনতে পারবো না। কিছুক্ষণ পর থেকেই কাস্টমাররা ভিড় করবে, কি করব তখন? আমি যখন ছোটবেলায় মায়ের কাছে পিৎজা খেতে চাইতাম, মা তখন আমাকে কড়াইতে পিৎজা বানিয়ে দিত। আমি একটু চেষ্টা করে দেখি যদি আমিও বানাতে পারি। কড়াইতে পিৎজা হয় কখনো? এটা একটা ইটালিয়ান খাবার। আসল পিৎজা তো ডাইরেক্ট ওভেনে ঢুকিয়েই বানানো হয়। কি বলছো বলো তো তুমি? আরে বাবা, চেষ্টা তো করে দেখি, না পারলে তখন দেখা যাবে। এই বলে সুলেখা একটা বড় কড়াইতে বেশ কিছুটা নুন রেখে তার উপর একটা ছোট্ট পিৎজা প্যান রেখে দেয়। তাতে পিৎজা ব্রেড এবং বাকি সমস্ত উপকরণ দিয়ে কড়াইটা চাপা দিয়ে দেয়। 20 মিনিট পরে ঢাকনাটা খুলতেই সুলেখা এবং নন্দিনী দুজনেই অবাক হয়ে যায়। একদম ওভেনে তৈরি করা পিৎজার মতোই তাদের কড়াইয়ের পিৎজা তৈরি হয়ে যায়। এমন অদ্ভুত ঘটনা দেখে সুলেখা এবং নন্দিনী দুজনেই খুবই অবাক হয়। তুমি পেরেছো বৌদি, আমি জানতাম তুমি পারবে। চলো তাহলে এবার কাজে লেগে পড়ি, একটু পর থেকেই তো দোকানের সামনে ভিড় হয়ে যাবে। এই বলে নন্দিনী এবং সুলেখা দুজনেই পরপর 3-4টে কড়াইতে পিৎজা বানাতে শুরু করে দেয়। দেখতে দেখতে সুলেখার বানানো কড়াই পিৎজা তার আগের বানানো পিৎজার থেকেও বেশি পরিমাণে চলতে থাকে। সুলেখা তার কড়াই পিৎজাগুলো লোকজনকে কাগজ কিংবা প্লাস্টিকের প্লেটে না দিয়ে মাটির ভাঁড়ে সার্ভ করে। এমন অদ্ভুত সুন্দরভাবে বানানো পিৎজা এবং এমন অদ্ভুতভাবে পরিবেশনের ধরন দেখে আশেপাশের গ্রাম থেকেও লোকজন সুলেখার বানানো কড়াই পিৎজা খেতে আসে। তুমি এত সুন্দর পিৎজা বানাও, তাই আমি প্রায় সময় আমার ছেলেকে এখান থেকে পিৎজা কিনে দিতে পারি। নয়তো বাকি বড় বড় দোকানে এত অস্বাস্থ্যকর ভাবে খাবার দাবার তৈরি করা হয় যে সেগুলো রোজ দিন তো একটা বাচ্চাকে দেওয়া সম্ভব হয় না।
সুলেখা বৌদি আমাদের সবার সামনে কি সুন্দর কড়াইতে পিৎজা বানাই। এই খাবার সপ্তাহে 3 দিন খেলেও তোমার ছেলে অসুস্থ হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজেই প্রায় প্রত্যেকদিন বিকেলে এখান থেকে কড়াই পিৎজা নিয়ে যাই। আজ অব্দি তো আমার কোনো অসুবিধাই হয়নি। তোমরা সবাই শুধু বৌদির প্রশংসাই করছো, আমি যে হাতে হাতে হেল্প করি সেটা তো কেউ বলছো না। আমি কিন্তু এবার রাগ করছি। ও আমাদের নন্দিনী মাও এই রান্নাতে হাত লাগাই, এইবার বুঝতে পারছি মাঝে মাঝে পিৎজাগুলো এত বেশি মিষ্টি কেন হয়ে যায়। এই কথা শুনে তারা সবাই হাসতে থাকে। সুলেখা নন্দিনীর একমাত্র দাদার স্ত্রী ছিল। নন্দিনীর দাদা পুষ্কর শহরে থেকে কাজ করত। সে মাসের শুরুতে অল্প কিছু টাকা বাড়িতে পাঠাতো। সেই কটা টাকায় সারা মাস খুব স্বাচ্ছন্দ্যভাবে না চললেও নন্দিনী আর সুলেখা দুজনেই সবটা মানিয়ে নিত। কিন্তু আজকাল নন্দিনীর পড়াশোনার খরচ বাড়ায় তারা পুষ্করের দেওয়া টাকায় সংসার চালিয়ে উঠতে পারে না। আবার সময় মতো কলেজের ফিস জমা না দেওয়া হলে নন্দিনী কলেজেও যেতে চায় না। তুমি এখনো শুয়ে আছো কেন নন্দিনী? আজকেও কি কলেজে যাবে না? আজকে এই নিয়ে সপ্তাহে 3 দিন কামাই হয়ে গেল। এরকম করলে পড়াশোনা হবে? তোমার দাদা ফোন করলে আমি কি জবাব দেব? যেটা সত্যি সেটাই বলে দেবে। কলেজের ফিস না দেওয়া পর্যন্ত আমি কিছুতেই কলেজে যাব না। আমাকে পিয়ন বারবার এসে সবার সামনে ফিস দেওয়ার কথা বলে যায়। সব বন্ধু বান্ধবরা কেমন ভাবে আমার দিকে তাকায়। এভাবে ক্লাস করা যায় তুমি বলো? আমি আজকেই তোমার দাদাকে বলবো, দেখি যদি এই মাসে একটু টাকা পাঠাতে পারে, আর না হলে আমরা মাসের শেষ কয়েকদিন শুধু জল ভাত খেয়ে কাটিয়ে দেব। তাহলে হয়তো অল্প কিছু টাকা হলেও বন্দোবস্ত করা যেতে পারে। আমাকে পড়াশোনা করানোর জন্য যদি তোমাকে জল ভাত খেয়ে থাকতে হয়, তাহলে আমার মতে সেরকম পড়াশোনা না করাই ভালো। থাক, আমি কলেজে যাব না। এই বলে নন্দিনী আবার অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। নন্দিনীর এমন অবস্থা দেখে সুলেখা পুষ্করকে ফোন করে। এই মাসে যদি একটু বেশি টাকা পাঠাতে পারতে তাহলে খুব ভালো হতো। নন্দিনী 3-4 দিন ধরে কলেজেই যাচ্ছে না। কলেজের ফিস দেওয়া না হলে ও নাকি অপমানিত বোধ করে। যদিও সেটা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তুমি তো জানোই এখন আমাদের কোম্পানিতে কি অবস্থা চলছে। প্রত্যেকদিন কারিগর ছাঁটাই হচ্ছে। আমার তো 2 মাসের মাইনাও বাকি। এখন যদি মাইনা চাওয়ার কারণে আমাকেও ছাঁটাই করে দেয়, তাহলে তো আমার একুলো যাবে আর ওকুলো যাবে। তুমি এসব কথা ভুলেও নন্দিনীকে বলো না। আমি দেখি যদি কারোর কাছ থেকে টাকা ধার করতে পারি। মেয়েটা পড়াশোনা না করে বাড়িতে বসে থাকবে, এটা দেখতেও তো কেমন লাগে, তাই না? আমাদের গ্রামের লোকজন তো কখনোই পিৎজা খায়নি। আমাদের বাড়িতে এত বড় একটা ওভেনও আছে। আমাদের এই কষ্টের কয়েকটা মাস যদি পিৎজা টিৎজা কিছু বিক্রি করতে, তাহলে তার কারোর কাছ থেকে ধার দেনা করতে হতো না। তোমার মনে হয় আমাদের গ্রামে এরকম অদ্ভুত শহুরে খাবার চলবে? শুধু শুধু বানাবো, তারপর যদি কেউ না খায়? এভাবে সুলেখা এবং পুষ্কর নানান রকমের আলোচনা করতে থাকে। সুলেখা সিদ্ধান্ত নেয় সে তার বাড়ি থেকেই পিৎজা বিক্রি করবে। পরের দিন থেকে সুলেখা এবং নন্দিনী দুজনেই পিৎজা বিক্রি করার জন্য যা যা উপকরণ দরকার সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসে। কয়েক ঘন্টার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে তারা পিৎজা বিক্রি করা শুরু করে দেয়। প্রথম তেমন ভিড় হয় না, কিন্তু 1-2 দিন যেতে না যেতেই তাদের দোকানে ভিড় উপচে পড়ে। তাদের গ্রামের কেউ কখনো পিৎজা খায়নি। হঠাৎ করে গ্রামে এমন শহুরে খাবার বিক্রি হওয়ায় সবাই সেখানে চলে আসে। তাদের উন্নতি দেখে গ্রামের অন্যান্য বেশ কিছু খাবার দোকানের বিক্রেতা হিংসায় জ্বলে ওঠে। বৌদির কিছু একটা ব্যবস্থা করতে হবে সুজনদা। কি সব পিৎজা ফিৎজা বানাচ্ছে আর লোকজন একেবারে গরু ছাগলের মতো সে ভিড় করছে। রোজ রোজ পিৎজা খেতে কার ভালো লাগে বলতো? কখনো কখনো তো আমাদের দোকানের খাবারগুলো কিনতে পারে। তুই বুঝবি না, দোকানে অর্ধেক লোকই তো যাই ওদের দুজনকে দেখতে। খাবার তো মোটেই ভালো হয় না। আমার তো দেখেই কেমন গা ঘিনঘিন করে। আর যদি আমি মেয়ে হতাম আর আমিও যদি দেখতে সুন্দরী হতাম, তাহলে আমাদের দোকানে আজ ভিড় উপচে পড়তো, বুঝলি? তার মানে আমরা এত কষ্ট করে জিনিসপত্র বানাবো তাও বিক্রি হবে না, আর ওরা দুজন মুখে আটা ময়দা মেখে জিনিস বিক্রি করতে আসবে, আর সেই জন্য তোর দোকানে ভিড় সামলানো যাবে না? এটা কখনো মেনে নেওয়া যায় না। তাহলে তুই কি করবি বল? তুই কিভাবে আটকাবি? সুজনের প্রশ্নের উত্তরে রমেশ তাকে নানান রকমের আইডিয়া দিতে থাকে। তারা দুজনে মিলে প্ল্যান করে সুযোগ বুঝে লুকিয়ে লুকিয়ে সুলেখা এবং নন্দিনীদের বাড়িতে ঢুকে তাদের গ্যাস ওভেন সমস্ত কিছু ভেঙে দিয়ে আসবে। পরের দিন সকালবেলা এই সমস্ত কিছু দেখে সুলেখা আর নন্দিনী দুজনেই খুবই চিন্তায় পড়ে এবং শেষ পর্যন্ত সুলেখা কড়াইতে পিৎজা বানিয়ে মাটির ভাঁড়ে করে সেই পিৎজা বিক্রি করে সুলেখা আর নন্দিনী আবার অনেক টাকা ইনকাম করতে শুরু করে। এখন তাদের দোকানে আগের থেকে অনেক বেশি ভিড় হয়। তুমি ছিলে বলে এত সহজে সবকিছু ম্যানেজ করে নিতে পারলে। আমার মাথায় তো এসব আসতোই না কখনো। আমি সারা জীবন ঘরে বসে বসে কেঁদেই যেতাম, আর আমার পড়াশোনাটাও হতো না। এখন যখন আর কোনো সমস্যা নেই, তখন নিশ্চিন্ত মনে কলেজের ফিস নিয়ে কলেজে যাও। আর আশা করি আজকে তোমার ক্লাস করতে আর কোনো রকমের লজ্জা করবে না। লজ্জা? আমি এখন একজন সেলিব্রিটি শেফের ননদ। দেখো
এবার কলেজে গেলে তোমার কড়াই পিৎজার কটা অর্ডার নিয়ে আসি। শুধু কি সেলিব্রিটি সেফের একমাত্র হেল্পার কি সেলিব্রিটি নয়? যাও এবার কলেজে যাও, শুধু শুধু এখানে দাঁড়িয়ে বাজে কথা বলে সময় নষ্ট করছে। এই বলে সুলেখা নন্দিনীকে বাড়ির বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। নন্দিনী যা ভাবে ঠিক তাই হয়। সে কলেজে যেতে না যেতেই তার কলেজের একগাদা ছেলে মেয়ে তার কাছে চলে আসে এবং তার বৌদির বানানো কড়াই পিৎজা খাওয়ার আবদার করতে থাকে। কবে থেকে ভাবছি তুই কলেজে আসবি, তুই তো কলেজে আসছিলিসই না। আমাদের সবাইকে তোদের বাড়িতে কবে নিয়ে যাবি বলতো? আমরাও কড়াই পিৎজা খেতে চাই। যখন আমি বিপদে ছিলাম কেউ আমাকে সাহায্য করতে আসেনি, আর আজকে আমার বৌদির বানানো কড়াই পিৎজা ফ্রিতে খাবে বলে আমাদের বাড়িতে যেতে চাইছে। ফ্রিতে পিৎজা খাওয়ানো বের করছি। কিরে, নিয়ে যাবি তো তোদের বাড়িতে? আমরা কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, তোরা যদি আমাদের বাড়ি না চিনিস তাহলে নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু ফ্রিতে পিৎজা খাওয়াতে পারবো না। ফ্রিতে কোনো কিছুই হয় না। এই যেমন আমি যখন গরিব ছিলাম তখন আমার কোনো বন্ধুও ছিল না, তোরাও আমার আড়ালে আমাকে অপমান করেছিস, আর এখন আমার সাথে আমার বাড়িতে যেতে চাইছিস ফ্রিতে কড়াই পিৎজা খাবি বলে, তাই তো? নন্দিনীর কথা শুনে তার বন্ধুরা লজ্জায় চোখ নামিয়ে নেয়। না না, ফ্রিতে খাবো না, টাকা দিয়েই কিনে খাবো। তুই কবে নিয়ে যাবি বল? কয়েকদিন পরেই আমার দাদা বাড়িতে আসবে, সেই দিন তোদের সবাইকে নিয়ে যাব। তাহলে আমি আর বৌদি দুজনে মিলে পিৎজা বানালে তোরা দাদার সাথে কথা বলতে পারবি, শুধু শুধু তোদেরকে আর বোর হতে হবে না। নন্দিনী তার বন্ধু বান্ধবদের সঙ্গে এই বিষয়ে নানান রকম কথা বলতে থাকে। অন্যদিকে সুলেখা এবং নন্দিনীর পিৎজা দোকান আগের থেকেও ভালো চলছে দেখে সুজন আর রমেশ প্রায় শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না বললেই চলে। তারা প্রত্যেকদিন নতুন নতুন প্ল্যান বানাতে থাকে যে কিভাবে সুলেখার পিৎজা দোকানকে বরবাদ করে দিতে পারবে। তুই কিচ্ছু করতে পারবি না, আমি তো আগেই বলেছিলাম। ওরা যাই করুক, লোকেদের দোকানে ভিড় করবেই, কারণ ওরা দেখতে দুজনেই সুন্দরী আর দুজনেরই জয় সর্বত্র। তাহলে কি এখন আমাদেরকে প্লাস্টিক সার্জারি করাতে হবে? তা না হলে তো মনে হয় এই জীবনের ব্যবসা করা সম্ভব হবে না। এরা তো কোনোদিন ওভেনে পিৎজা বানাচ্ছে, আবার কোনোদিন হয়তো কড়াইতে পিৎজা বানাচ্ছে, কড়াইটা ভেঙে দিলে আবার বাটি ঘটিতে পিৎজা বানাচ্ছে। কি যে করবো। আমি একটা ভালো আইডিয়া দেবো, ওদের দোকানে আগুন লাগিয়ে দে। না থাকবে মাছ, না থাকবে বাঁশি। ওভেন খারাপ হয়ে গেলে ওভেন কিনতে পারবে, কড়াই ভেঙে দিলে কড়াইও কিনতে পারবে, কিন্তু রান্নাঘরে যদি না থাকে তাহলে ওভেন আর কড়াই থেকেই বা কি হবে? এমনিতেও তো ওদের বাড়িতে আর কেউ থাকে না। সুলেখার স্বামীও তো শহরে থাকে, একদিন সন্ধ্যে করে ওদের বাড়িতে হানা দিলে হয় না? তারা কবে এবং কিভাবে সুলেখা ও নন্দিনীর পিৎজা দোকান নষ্ট করে দিতে পারবে এই নিয়ে নানান রকমের আলোচনা করে। কয়েকদিনের মধ্যেই তারা সুযোগ বুঝে সুলেখা এবং নন্দিনীর বাড়ির লাইটের তারটা কেটে দেয়। তারা দুজনে লুকিয়ে লুকিয়ে সুলেখাদের রান্নাঘরে যায় সেখানে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। দেশলাই দিয়ে আগুন চালাতেই সুজন এবং রমেশ দুজনেই ভূত দেখার মতো চমকে ওঠে। সুলেখাদের রান্নাঘরে এত লোক কিভাবে এলো তারা কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ করে তাদের পেছন থেকে রাহুল এসে বলে, পুষ্কর্তা, তোমাদের বাড়ির ইলেকট্রিকের তার কেটে দেওয়া হয়েছে, সারা পাড়ায় কারেন্ট আছে, শুধু তোমাদের বাড়িতেই নেই। হঠাৎ করেই রাহুলের সুজন এবং রমেশের দিকে চোখ পড়ে। তাদের কারোরই আর বুঝতে বাকি থাকে না যে কে বা কারা এমন করেছে, কিন্তু সুজন আর রমেশ কিছুতেই বুঝে উঠতে পারে না এত লোক সবাই রান্নাঘরে কিভাবে এলো। আমার অনেকদিন থেকে সন্দেহ ছিল যে তোমাদের মধ্যে কেউ আমার ওভেনটা ভেঙেছে, সেই কারণেই আজকে অন্ধকার হয়ে যেতেই আমি সবাইকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমার মন বলছিল আজকেও এমন কিছু একটা হবে। তুমি চিন্তা করো না বৌদি, রাহুলের বাবা আমাদের গ্রামের নতুন পুলিশের ওসি। রাহুল ওর বাবাকে খবর দিয়েছে, ওনারা এক্ষুনি চলে আসবেন। নন্দিনীর কথা শুনে সুজন আর রমেশ দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা বারবার সবার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কেউ তাদেরকে ক্ষমা করে না। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের দুজনকে ধরে নিয়ে চলে যায়। তারপর থেকে সুলেখার বানানো কড়াই পিৎজার দোকান আরো রমরমিয়ে চলতে থাকে। কিছুদিনের মধ্যে পুষ্করও তার শহরের কাজ ছেড়ে গ্রামে ফিরে আসে।